আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে অন্য একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাই। আপনার নিঃসন্দেহে মনে আছে স্বৈরাচার শেখ হাসিনা তার গণভবনে সাংবাদিক সম্মেলনে শত শত সাংবাদিকদের সামনে হাসতে হাসতে বলেছিলেন যে তার বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক। সেই দিন কোনো সাংবাদিক সেই সময়কার স্বৈরাচার সরকারকে প্রশ্ন করতে সাহস পায়নি যে সেই 400 কোটি টাকার মালিক যে আপনার বাসার কাজের লোক, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছিল যে বাসার কাজের লোক যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে শেখ হাসিনা কত হাজার কোটি টাকার মালিক। কিন্তু কেউ এই প্রশ্ন করতে সাহস পায়নি, কারণ এই ধরনের প্রশ্ন করলে তার কপালে যুক্ত হয় গুম, খুন অথবা আয়নাগর। আর 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা নতুন বাংলাদেশ পাব এই কথা বলে এই দেশের সাধারণ মানুষদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এবং পরবর্তীতে তারা একটি রাজনৈতিক দল গঠন করলেন। আর সেই নতুন বাংলাদেশের চমৎকার একটা উদাহরণ আমাদের সামনে এসে হাজির হলো যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এপিএস 7 মাসে 311 কোটি টাকার মালিক। এখন প্রশ্ন হলো, স্বৈরাচার শেখ হাসিনার বাসার কাজের লোক যদি 15 বৎসরে 400 কোটি টাকার মালিক হয়, আর সেই ক্ষেত্রে আসিফ ভুঁইয়ার এপিএস মাত্র 7 মাসে যদি 311 কোটি টাকার মালিক হয়, আর এই সরকার যদি আর আসিফ ভুঁইয়া যদি 15 বছর ক্ষমতায় থাকতো, তাহলে তার এপিএস কত হাজার কোটি টাকার মালিক হতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তাকে দুদকে ডাকা হলো এবং স্বাস্থ্য উপদেষ্টারও সাবেক এবং বর্তমান এপিএসকে দুদকে ডাকা হলো। পাশাপাশি ডাকা হলো এনসিপির এক উল্লেখযোগ্য নেতা, দরবেশের মতো দেখতে সালাউদ্দিন, তাকেও ডাকা হলো বিভিন্ন দুর্নীতির দায়ে। আজকে দেখলাম টিভিতে যে সেই সজীব ভুঁইয়ার যে এপিএস, তার বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বর্তমানে সাবেক এপিএস, তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ এবং এনআইডি কার্ড জব্দ করা হয়েছে। এবং এনসিবির সে বিখ্যাত নেতাকেও বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ প্রাথমিক তদন্তে অবশ্যই দুদকের কাছে প্রতীয়মান হয়েছে তারা দুর্নীতির সাথে জড়িত। আমাদের প্রশ্ন হলো, এপিএসে স্থানীয় উপদেষ্টার এপিএস যদি মাত্র 7 মাসে 311 কোটি টাকার মালিক হন, তাহলে উপদেষ্টার অবস্থা কী? এখন উপদেষ্টা বলতেই পারেন তিনি তার এপিএসের এই খবর জানেন না। তিনি যদি এই কথা বলেন তাহলে প্রশ্ন উঠবে, যে উপদেষ্টা তার নিজের এপিএসের খবর রাখতে পারে না, যে উপদেষ্টা তার নিজের এপিএসকে কন্ট্রোল করতে পারে না, সেই উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কী করে পরিচালনা করবেন? আর যারা আমাদেরকে নতুন বাংলাদেশ, সেকেন্ড রিপাবলিক বাংলাদেশ কত কত সুন্দর কথা বলে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, সেই সমস্ত এনসিপির নেতারা এই দুর্নীতি সম্পর্কে একটি কথাও বলছেন না, একটা প্রতিবাদও করছেন না। বিএনপি তাদের পদত্যাগ দাবি করার পর এনসিপির নেতারা বিবৃতি দিলেন যে এই দুই ছাত্র উপদেষ্টার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের যদি কোনো সম্পর্ক না থাকে, আবার পরের দিনই বিবৃতি দিলেন 24-এর অভ্যুত্থানে বিশ্বাসী তাদের 2 জন উপদেষ্টা। তাহলে অভ্যুত্থানের বিশ্বাসী উপদেষ্টারা, তাদের নামে দুর্নীতির অভিযোগ উঠবে, তাদের নামে, তাদের এপিএসদের নামে দুর্নীতির অভিযোগ উঠবে, সেটা প্রতিবাদ করা হবে না, সেটাকে তার সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে না। তাহলে কোন নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখাচ্ছেন? আর কয়েকদিন আগে আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা অনেক রাজনৈতিক দলকে ডাকলেন, সেখানে বিএনপির নেতৃবৃন্দরাও গেলেন। সেই অনুষ্ঠানে সেই স্থানীয় সরকার উপদেষ্টা সেখানে বসা। আজকে যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চমৎকার একটা কথা বলেছেন যে আমরা মাননীয় উপদেষ্টার সাথে বৈঠক করে হতাশ হয়েছি, তবে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের ঘোষণা করা না হয়, তাহলে এই সরকারের পর তাদের
সমর্থন প্রত্যাহার করবে। আমি মনে করি একটা উপযুক্ত সময়ে এবং সঠিক সিদ্ধান্ত। এবং এই বিএনপি বোঝা উচিত যে আপনাদের ভদ্রতা, আপনাদের নমনীয়তা, আপনাদের ধৈর্য পরীক্ষা করছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সাহেবের মূল উদ্দেশ্য হলো তারই আশীর্বাদ পুষ্ট দল এনসিপি যেদিন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা হবে সেই দিন হয়তো উনি নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আদৌ বাংলাদেশের নির্বাচন হবে কিনা সন্দেহ। তবে বিএনপি যদি বর্তমান সরকারের উপর তাদের সমর্থন প্রত্যাহার করে তখন যে উদ্ভব পরিস্থিতির সৃষ্টি হবে, তারপরে যদি আবার বিএনপিকে এই উপদেষ্টা ডাকে, আমার ব্যক্তিগত মত সেই ডাকে বিএনপির আর সাড়া দেওয়া উচিত হবে না। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।